The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. शक्तिमन्न हिंदू राष्ट्रांग्य भूता इमे सादरन्त्वन्नमामो वयम् त्वदीयाय कार्याय वद्धा कटीयम् तत्पूर्तये अजय्याञ्च विश्वस्य देहि सशक्तिम् सुशीलं जगद्येन नम्रं भवेत्। हिंदू समाज और भारतवर्ष एक रूप है, क्योंकि वह हिंदू समाज सारे देश की विविधताओं को एक सूत्र में चलाने वाली भारतीय संस्कृति के आचरण का प्रयास करता है। आज की अवनत अवस्था में भी उसकी मान्यता ध्रुव है। मातृवत परदारेषु परद्रव्येषु लोष्ठवत आत्मवत सर्वभूतेषु यह पश्यति स पंडिता। पढ़ा लिखा विद्वान समझदार आदमी उसको कहते हैं जो महिलाओं में माता को देखता है, दूसरों के धन का अपहार नहीं करता, उसकी इच्छा नहीं करता, बिना कमाई खाता नहीं है, और जिन बातों के कारण हमको दुख होता है वो बातें दूसरों के प्रति हम नहीं करेंगे। सारे भारतवर्ष में आसे तो हिमाचल हिंदू समाज में, विश्व भर में फैले हिंदुओं में भी आचरण की मान्यता यही है। ऐसा करने का सब लोग प्रयास करते हैं, कुछ लोग कर पाते हैं, कुछ लोग नहीं कर पाते होंगे, लेकिन मान्यता तो यही है। ये भारतवर्ष की पहचान है, और इसलिए भारतवर्ष को अगर परम वैभव संपन्न बनाना है तो ये तो विश्व का सर्वमान्य सत्य है कि किसी देश के समाज की जो क्वालिटी है, समाज की जो गुणवत्ता है, वैसा वो देश बनता है। शासक होते हैं, प्रशासक होते हैं, महापुरुष होते हैं, नेता होते हैं, ये सब होते हैं। वो अपना अपना काम करे भी तो सहायक हो सकते हैं। देश का भाग्य परिवर्तन करने के लिए तो समाज को तैयार होना पड़ता है। वेनी वेडी वेसी एलेन देखलेन तारपर की जय करलेन। हाँ, आरएसएस प्रधान मोहन भागवतेर कथाई बोलছি। दिल्ली जयेर पर बीजेपीर पाखिर चोख एखन बांगला। 26 विधानसभार भोट। এবার বাংলা জয় না করতে পারলে বিজেপি শুধু নয়, আরএসএস এর সংগঠনগুলির কর্মীদের হতাশাকে ঠেকিয়ে রাখা যাবে না। সুতরাং বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা মুখে যতই বলুন বিজেপি এখন বিশ্বের বৃহত্তম দল, সুতরাং আরএসএস এর অভিভাবকত্বের সময় ফুরিয়েছে। আসলে তিনি মোদি অমিত শাহ জুটিকে খুশি করতেই যে কথা বলেছেন এমনটাই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বাস্তবে বিজেপির জীবনকাঠি আরএসএসই। বিজেপির বিতর্কিত নেতা সুব্রমণিয়াম স্বামী তো বলেছেনই, আরএসএস বিদ্যুৎ কেন্দ্র, বিজেপি বাল্ব। 2000 সালে এই সুব্রমণিয়াম স্বামী ফ্রন্টলাইন ম্যাগাজিনে দ্য আরএসএস গেম প্ল্যান নিবন্ধে লিখেছিলেন আরএসএস এর হিন্দু রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা। দ্য হিন্দু পত্রিকায় একই বছরে তিনি লেখেন জরুরি অবস্থার বিরুদ্ধে সংগ্রামের সঙ্গে আরএসএস এর নেতারা যে বিশ্বাসঘাতকতা করেছিলেন তার কথা।
উদাহরণ হিসেবে স্বামী আরএসএস প্রধান বালাসাহেব দেওরাস ও বাজপেয়ীর তৎকালীন কংগ্রেস সরকারের কাছে মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনার চিঠির কথা উল্লেখ করেছেন। আবার 2006 সালে এই সুব্রমণিয়াম স্বামী সেপ্টেম্বর মাসে আরএসএস প্রধান কে.এস. সুদর্শনের হিন্দুজ আন্ডার সিজ দ্য ওয়ে আউট বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে আরএসএস এর ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ করা যেতে পারে 2013 সালে জনতা পার্টিকে বিজেপির সাথে তিনিই অঙ্গীভূত করেছিলেন। 2015 সালে স্বামী টুইটারে লেখেন, অগ্নি পরীক্ষার পর আমি আরএসএসকে বুঝতে পেরেছি, যে কোনো সংগঠনের তুলনায় আরএসএসে মাথাপিছু বেশি সংখ্যক দেশপ্রেমিক আছেন। ফিরে আসি মোহন ভাগবত প্রসঙ্গে। আরএসএস প্রধান মোহন ভাগবতের পরিচয়টা একটু দিয়ে নিই। ক্ষমতা হস্তান্তরের 3 বছর পর অর্থাৎ 1950 সালে 11 সেপ্টেম্বর মোহন ভাগবতের জন্ম মহারাষ্ট্রে। ব্রাহ্মণ এক আরএসএস পরিবারে তার জন্ম। মা বাবা দুজনেই ছিলেন আরএসএস এর কর্তা ব্যক্তি। 1977 সালে মোহন ভাগবত যোগ দেন আরএসএস সংগঠনে। 2009 সালে কে.এস. সুদর্শনের পর তিনি আরএসএস এর সংঘচালক নির্বাচিত হন। এই মোহন ভাগবতের বিরুদ্ধে 2023 সালের জানুয়ারি মাসে ইউটিউবার ও দক্ষিণপন্থী গ্রন্থ লেখক সন্দীপ দেও ভগবান কৃষ্ণ ও অন্যান্য হিন্দু দেবতাদের সমকামিতা প্রসঙ্গে মোহন ভাগবতের বক্তব্যের প্রেক্ষিতে একটি অভিযোগ করে ব্লগে লেখেন, মনে হচ্ছে যেন সঙ্ঘ পশ্চিমা অদৃশ্য শক্তির হাতে খেলছে। এই বিষয়ে হিন্দু সমাজের নীরবতার কারণে আমাকে এই আইনি অবস্থান নিতে হয়েছে। এছাড়াও ভগবতের বিরুদ্ধে মধ্যপ্রদেশের একজন হিন্দু অনুভূতিতে আঘাতের জন্য আরেকটি এফআইআর করেন। বিপুলভাবে সেই সময় সমালোচিত হয়েছিলেন মোহন ভাগবত। ভারতীয় সেনাবাহিনী সম্পর্কেও তার এক মন্তব্য বিতর্ক তুলেছিল। তিনি বলেছিলেন, যুদ্ধের জন্য ভারতীয় সেনার প্রস্তুত হতে যদি 3 মাস সময় লাগে, আরএসএস 3 দিনে পাকিস্তান যুদ্ধে নামতে পারে। সীমান্ত পাহারাও আরএসএস এর কর্মীরা দিতে পারেন, কিন্তু সাংবিধানিকভাবে সেটা তো সম্ভব নয়। বৌদ্ধ ধর্ম নিয়েও তার বক্তব্যে ছিল বিকৃত তথ্য। মাদার টেরেজা সম্পর্কেও তিনি অনেক অভিযোগ করেছেন। মাদার টেরেজা সেবা নয়, ধর্ম পরিবর্তনের কাজটাই করতেন, এমন অভিযোগও তুলেছিলেন মোহন ভাগবত। পশু চিকিৎসক মোহন ভাগবত এখন বহু বিতর্কের নায়ক হলেও আরএসএস এর সর্বে সর্বা। আগামী বিধানসভার নির্বাচনে পশ্চিমবাংলায় আরএসএস এর ভূমিকা কি হবে তাই নিয়ে তিনি অনেকগুলি সভাও করেছেন পশ্চিমবঙ্গে। এসেছেন সেই 6 ফেব্রুয়ারি। রাজ্যের মুখ্যমন্ত্রী 2021-এ জুন মালিয়ার দাঁতনে এক নির্বাচনী সভায় বলেছিলেন, আগে ভাবতাম আরএসএস মানে ত্যাগী, ভালো লোক ছিল, কিন্তু আজ তারা ভোগী। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ভালো লোকেদের নাম তখন বলেনি। এর পরবর্তী সময় নেতাজি ইন্ডোরের এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আরএসএসকে আগে ভাবতাম এনজিও, এখন দেখছি ওরে বাস কি ভয়ানক। এহেন মোহন ভাগবত এবার সংগঠনের সভা করলেন একতা বাম দুর্গ, এখনকার তৃণমূলের শক্ত ঘাঁটি বর্ধমানে। অর্থাৎ উত্তরবঙ্গে সংগঠন শক্তিশালী হলেও ধস নেমেছে, বরং বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় সংগঠনের সদস্য বাড়ছে। তাই মধ্য বাংলায় এবার সভা করল আরএসএস। বাংলায় একটা প্রবাদ আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কিন্তু সত্যিই কি গোকুলে অর্থাৎ বাংলায় আরএসএস বাড়ছে তৃণমূল কংগ্রেসকে বধ করার জন্য? যদি বেড়েও থাকে, ভোটের যুদ্ধে 4 থেকে 6% ভোট কি বিজেপির ঝুলিতে আনতে পারবে আরএসএস এর সদস্যরা? দিগদর্শনের এই বিষয়ে একটি সাক্ষাৎকার প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু মিত্রের সঙ্গে। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার শ্যামলেন্দু বাবু, আপনার কাছে আবার দিগদর্শনের তরফ থেকে হাজির হলাম। হ্যাঁ বলুন। আজকের বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে যদি জুলিয়াস সিজারের ভাষায় বলি, ভিনি ভিডি ভিসি, অর্থাৎ এলাম দেখলাম জয় করলাম। 26-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে আরএসএস এর ভূমিকা কি হবে, তারা কিভাবে ভোট সংগঠিত করতে বিজেপিকে সাহায্য করবে, এরকমই নাকি কিছু তার উপদেশ টিপস দিয়ে গেলেন।
রাজ্য সরকার তরফ থেকে মানে পরিবেশ দপ্তর আপত্তি জানিয়েছিল যে এখন চলছে পরীক্ষা, সেই সময় পরিবেশ দূষণ হতে পারে, এরকম শব্দ টব্দ হবে, সুতরাং এটাকে অনুমতি এখন দেওয়া যাবে না। তারা বাধ্য হয়ে আইনের আশ্রয় নেয়, কিন্তু মহামান্য আদালত তাদের কতগুলো শর্ত সাপেক্ষ অনুমতি দেয় এবং 26 তারিখ গত 15 তারিখে বর্ধমানেতে সভা হয়েছে, সেখানেতে RSS এর সদস্যরা তাকে কুচকাওয়াজ করে তাকে সম্মান জানিয়েছেন এবং তিনি নাকি দারুণ দারুণ সব টিপস দিয়ে গেছেন কিভাবে এবারের 26-এর নির্বাচনে মমতা সরকারকে উৎখাত করে এখানে গেরুয়া ঝড় বইয়ে দেওয়া যায়। আপনি কি বলবেন? দেখুন, আজকে বর্ধমানের তালিট বলে এক জায়গা আছে, স্টেশন আছে, সেই সংলগ্ন এলাকায় আজকে মোহন ভাগবত ওখানে কুচকাওয়াজ করেছেন, সভা করেছেন সংঘ, এখানের যারা যারা জেলার সাউথ বেঙ্গল মূলত এটা। তো সেখানে উনি বলেছেন যে এখানে আমাদের সংগঠন বাড়াতে হবে, সংগঠন গোটা দেশে 70,000 না 77,000 অফিসার আছে, শাখা আছে, সবই ঠিক আছে। আর এই যে রাজ্য সরকার আপত্তি করে, দেখুন পলিটিক্যালি তো চিরকাল আমরা বামফ্রন্টের আমলেও দেখেছি, তার আগের আমলেও দেখেছি, এটা রাজনৈতিক দল সবসময় একটা চেষ্টা করে বিরোধী দল যারা বিরোধী থাকে তাদের যারা প্রচার না পায় এসব হয়। সে তো ঠিক আছে, আমাদের সংবিধান আছে, আইন আছে, আদালত আছে, সবসময় এটা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে RSS এর কতটা প্রভাব বিশেষ করে বাংলায়, পশ্চিম বাংলায়, সেটা মিলিয়ন ডলার কোশ্চেন। গোটা ভারতবর্ষে RSS যদি নির্বাচনে বিজেপিকে পুরো মাত্রায় সাহায্য করে যদি ভোটটা টেনে আনতে পারত, তাহলে এত কম ভোট বিজেপি কেন পাচ্ছে? বিজেপি তো 36-37% উপরে ভোট তুলতে পারেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, এটা ঠিকই যে 2% ভোটে অনেক কিছু হয়ে যায়, যেটা এতে দেখলাম আমরা দিল্লিতে 2%-এ আপনার কম বেশিতে কতগুলো সিটের ফারাক হয়ে গেল। হ্যাঁ, এটা ঠিকই। ওর বিজেপি যে ভোটটা বিরোধী দল হিসেবে একটা জায়গায় ভোটটা তুলে রেখেছে, আগে 40% হয়েছিল, সেটা কমে গেছে। এখন ভোটে যেটা সুইং নিয়ে কথা হয়, ভোটের অঙ্ক একটা আছে, সেই সুইং এ বিজেপি মানে RSS এর মোহন ভাগবত যেটা বলেছেন, এই উনি 11 দিনের সফরে এসেছিলেন, আজকে খুব সম্ভবত চলে যাচ্ছেন। তো এখন উনি বলছেন যেটা যে 4% ভোট যদি বিজেপি বাড়াতে পারে তাহলে আমরা এখানে ক্ষমতায় আসবো। 4% উনি বলছেন, এবং 4%টা উনি এখানের জন্য নয়, গোটা ভারতবর্ষেই বলছেন যে 4% ভোট যদি আমরা বাড়াতে পারি তাহলে সবকটা স্টেটই বিজেপির আন্ডারে চলে যেতে পারে সবকটা স্টেট। এবার 4% যদি ভোট বাড়ে তাহলে কিন্তু এটা ভালো করে ভাবা যায়, 4% যদি বিজেপির দিকে ভোট বাড়ে তাহলে উল্টো দিকে 4% কমবে তো। তার মানে ভোটের ব্যবধান হয়ে যাচ্ছে 8%। 8 থেকে ধরুন 1% বাদ দিলাম, 7%। তাহলে তো খুব সহজেই জিততে পারবে। এখনো পর্যন্ত আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যে ভোটগুলো হয় পৃথিবীর অন্যান্য দেশ যেখানে ভোটটা অ্যাকচুয়ালি হয়, আমি রাশিয়াটা বলছি না, চায়না বলছি, আমাদের ভোট হয় না, তো যেখানে ভোট হয় সেখানে আজ পর্যন্ত কোনো শাসক 50-এর উপর ভোট পাইনি, 50%-এর উপর ভোট পাইনি। এখানে বামফ্রন্ট একবার 52% পেয়েছিল, তাছাড়া জল টল ছিল, এটা ছিল। তাহলে 50% ভোট যদি শাসক দল পায়, শাসক দলকে 50% পেতে হবে না, ডাইরেক্ট কন্টেস্ট তো হচ্ছে না। আমেরিকায় রিপাবলিকান আর ডেমোক্রেটিক হতে ডাইরেক্ট কন্টেস্ট হচ্ছে। এখানে কুচো কুচো এত দল হয়ে গেছে, রিজনাল পার্টি এই হচ্ছে, নানা ধরনের বহু দল। এটা তো একটা আমাদের দেশের তো রাজনীতিটা এইখানেই তো শেষ হয়ে যাচ্ছে না, এত ছোট ছোট দল, তার ফলে তারা ভোট কাটছে, নিজেরাও জিততে পারছে না, তাই না? তো এখানে 50-এর উপর ভোট কোন শাসক দল পায়নি, এবং এখন তো আরো কমেতে জিতছে। এটা দিল্লিতে কত হলো আপনার 45 আর 43, 2%। সেখানে মোহন ভাগবত একটা পরিকল্পনা মাফিক, এবং ওদের তো নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক যে একদম নেই তা বলবো না, নেটওয়ার্ক আছে, হয়তো বাংলায় নেটওয়ার্কটা কম,
হিন্দি এলাকায় নেটওয়ার্ক আছে, সাউথ ইন্ডিয়াতে নেটওয়ার্ক কম, তবে আস্তে আস্তে নেটওয়ার্ক ওরা বাড়াচ্ছে। মূলত আরএসএস এর যে থিওরি সে তো হিন্দুত্ববাদ, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, এবং ওরা এটা ঘোষিত হিন্দু সংগঠন। ইন্দিরা গান্ধী ব্যান্ড করে দিয়েছিল, ওদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল। তো এখন আরএসএস বিজেপি কিন্তু আর মানুষের কাছে প্রভাব বিস্তার করতে পারছে না। তার ফলে এই যে নরেন্দ্র মোদীর যে সরকার লাস্ট গভর্নমেন্ট হলো দিল্লিতে, তাতে তো দুটো রিজিওনাল পার্টির ওপর ভর করে তো সরকার করতে হয়েছে, দুটো ক্র্যাশ হয়ে গেছে। এখন আরএসএস এর এইটা হচ্ছে লাস্ট একটা কৌশল হতে পারে, একটা স্ট্র্যাটেজি হতে পারে, যে আমরা আরো বেশি মানুষের কাছে যাব, আরো বেশি হিন্দুত্ব বোধটাকে জাগাবো। এখন এইটা দেখুন, এই যে বাংলাদেশে যে উগ্র মুসলিম বা যেটা উগ্র, বাংলাদেশ তো সংখ্যালঘুদের অবস্থা ওখানে খুবই খারাপ। ওখানে যখন স্বাধীনতা হয়েছিল সেখান থেকে আজকে মনে হয় সামান্য 8%, আমি জানি না, আরো কমে গেছে হিন্দু ওখানে। এবং মুজিবুর রহমান আওয়ামী লীগের মাধ্যমে যে সরকারটা গড়েছিল এবং হাসিনার নেতৃত্বে, সেটা ওখানে যাতে ওটা এরশাদ ইসলামিক স্টেট করে দিয়ে গেছিল, কিন্তু মুজিবুর রহমানের যে ঘোষণা ছিল ওটা নিরপেক্ষ দেশ হবে, ওটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে। তো এখন এই বাংলাদেশের যে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে যে গোলমালটা চলছে, এভরিডে গোলমাল চলছে, তারা দেশের স্বাধীনতা আনলো। একটা জিনিস কালকে শুনলাম যে মুজিবুর রহমানের যে কবর দেওয়া আছে, সেই কবর থেকে কবর ভেঙে মুজিবুর রহমানের ওখানে মৃতদেহ বার করা হবে। আজকে ইউনূস বলেছেন, আজকে দেখছিলাম যে আমাদের দেশে বাংলাদেশে পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না, যে পাসপোর্টের অ্যাপ্লাই করবে তাকে পাসপোর্ট দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন কিরকম একটা। এর কিন্তু রিপার্কেশন ভারতবর্ষে যে পড়ছে না তা না, পড়ছে কম বেশি। পশ্চিমবঙ্গে যেহেতু আপনার একটা ভালো পোর্শন সংখ্যালঘু আছে, এখানে এক ধরনের পড়বে, এবং সংখ্যালঘু যেখানে বেশি আছে যে জেলায় জেলায়, পশ্চিমবঙ্গে 75টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে সংখ্যালঘু অনেক বেশি। সংখ্যালঘু মেজরিটি শুধু বলবো না, মেজরিটি থেকে অনেক, মানে 70-80% পর্যন্ত সংখ্যালঘু ভোট জনসংখ্যা। এবং আরেকটা জিনিস হচ্ছে সংখ্যালঘু জনসংখ্যার 100% ভোট দেন তারা, কিন্তু বাকি যেটা সংখ্যাগরিষ্ঠ ভোটার, সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা, তারা ভোটের ব্যাপারে খানিকটা উদাসীন। তারা বাড়িতে বসে থাকে, ভোট দিতে যায় না, ছুটি পেল কিন্তু ভোট দিতে যায় না। এইখানটাই মোহন ভাগবত চার্জ করবার চেষ্টা করেছে যে 4% ভোটার, উনি তো জানেন যে সংখ্যালঘুরা একটা ভোটও বিজেপিকে দেবে না, ও সংখ্যালঘু সেল করুক যাই করুক কিছুই দেবে না। তো তার মানে উনি 4% ভোট বাড়াতে বলছেন হিন্দুদের ভোটটা, হিন্দুরা যাতে আরো 4% ভোট বাড়ে, পোলিং পার্সেন্টেজটা আরো 4% যে বাড়বে সেটা হিন্দু থেকে বাড়বে। হিন্দু থেকে যদি 4% বাড়ে, তাহলে উল্টো দিক থেকেও ভোটটা আসবে কোথা থেকে? একটা হচ্ছে অ্যাবসেন্টি, মানে অনুপস্থিত যে ভোটার, ভোট কেন্দ্রে যায় না, সেখান থেকে 4% আসতে পারে, অথবা অ্যাবসেন্টিটা যেমন আছে তেমনই থাকবে, শাসক দল থেকে 4% হিন্দু আসবে, দুটোই হতে পারে, না হওয়ার কিছু নেই। অঙ্ক সবসময় যে মিলবে তা নয়, অঙ্ক মিলবে, অনেক সময় মিলে না, আমরা যেটা ভাবি সেটা মেলে না। সেইখানেতে মোহন ভাগবত বলছেন যে পাড়ায় পাড়ায় যাও, বাড়ি বাড়ি যাও, গিয়ে মানুষকে বোঝাও যে তুমি ভোট যে তোমার অধিকার, তুমি ভোট দাও। ওরা তো মুসলিম এলাকায় যাবে না, হিন্দুদের ভোট যেটা অ্যাবসেন্টি ভোট, অনুপস্থিত ভোটের সংখ্যাটা কিন্তু অনেক। আচ্ছা, এখানে দাদা আপনাকে দুটো কথা আমার একটু জিজ্ঞাসা করার রয়েছে। একটা কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পশ্চিমবাংলাতে আরএসএস এর সংগঠনগতভাবে প্রসার, সেটা একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে আছে। এটা যদি আপনি বলেন তাহলে আমাদের তথ্য যেটা বলছে যে 2023 সালে 12 থেকে 14 মার্চ
হরিয়ানার পানিপথে একটা মিটিং হয়েছিল আরএসএস এর। সেখানে এই রাজ্য থেকে প্রতিনিধিরা গিয়েছিলেন আরএসএস এর। তারা গিয়ে যে হিসেবটা দিয়েছিলেন, সেখানে দিয়েছিলেন জিষ্ণু বসু এবং বিপ্লব রায়। তারা যে পরিসংখ্যানটা দিয়েছিল কেশব ভবনের তরফ থেকে, সেটা বলেছিল 2022-এর মার্চের তুলনায় 2023-এ গোটা পশ্চিমবঙ্গে তাদের শাখার সংখ্যা বেড়েছে 583টি। 3টে প্রান্ত, কেননা ওরা দক্ষিণ, মধ্য এবং উত্তর, এই 3 প্রান্ত মিলিয়ে তাদের আরএসএস এর সংগঠনটা চলে। সেখানে তখন মোট শাখার সংখ্যাটা ছিল 2919টি। 2023-এ বেড়ে হয় 3502টি। তার মধ্যে সবচেয়ে বেশি মধ্যবঙ্গে শাখাটা বৃদ্ধি হয়েছিল বেশি, এবং উত্তরবঙ্গে এই বৃদ্ধির হারটা ছিল 144, দক্ষিণবঙ্গে বেড়েছে 86টি। তো এই যে বাড়ছে, 2011 সালে মমতা সরকার আসার পর থেকে, বিজেপি মানে বামফ্রন্ট সরকার চলে যাবার পর থেকে কিন্তু ক্রমান্বতিতে আরএসএস এর সংগঠন বাড়তে 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 একটা ভালো জায়গায় তৈরি হয়ে গেছে। যদি তাদের সংগঠন বেড়ে থাকে তাহলে বলতে হবে তাদের সমর্থন বেড়েছে। আর যদি সমর্থন বেড়ে থাকে, তাহলে আরএসএস এর মতো রেজিমেন্টেড একটা সংগঠন যদি নির্দেশ দেয় যে তোমাদের ভোটটা দিতে হবে হিন্দুত্বের পক্ষে এবং বিজেপিতে, সেই ভোটটাও তাদের বাড়ার কথা। তাহলে যে হারে সংগঠন বেড়েছে, সে হারে কি ভোট পার্সেন্টেজে ভোটে গিয়ে প্রতিফলিত হয়নি? কারণ এখানে কথাটা বলছি এই কারণে দাদা, এই কারণে বলছি, এবার মোহন ভাগবত বলেছেন যে আরএসএস এ আসতে হলে তোমাকে কোনো সদস্য পদ নিতে হবে না, তুমি এসো, আমাদের আদর্শগত জায়গাগুলো বোঝার চেষ্টা করো, যদি ভালো লাগে তাহলে থাকবে, যদি ভালো না লাগে তাহলে চলে যাবে। তাহলে যদি কোনো বাইন্ডিংস না থাকে, এটা তো আগেও ছিল, তাহলে কি মানুষ যারা আরএসএস এর যোগ দিয়েছেন, দলে বেড়েছে সদস্য সংখ্যা, তার মানে তো সমর্থন বেড়েছে আরএসএস এর, তাহলে কি সেটা ভোটে পরিণত হয়ে এই 4-5-6% গ্যাপটা থেকেই গেছে? সেটা কিভাবে তাহলে আনবেন? বাড়ি বাড়ি গিয়ে তো আগেও বাড়ি বাড়ি গিয়ে যাওয়ার ব্যাপার ছিল, এর প্রসিডিওরটা কি ভেবেছেন মোহন ভাগবত? না, সেটা হলো আরএসএস এর সংগঠন বেড়েছে, এটা ঘটনা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আগে এখন আরএসএস এখন হিন্দুত্ববাদী কথাবার্তা দেখবেন ট্রেনে বাসে প্রকাশ্যে বলা হয়। অনেকে আরএসএস হয়তো বলছে না, কিন্তু তারা হিন্দুত্ববাদকে কিন্তু সমর্থন করে না। আমরা যদি আর রুখে না দাঁড়াই তাহলে এই দেশটা বাংলাদেশ হয়ে যাবে, এইসব নানা রকম কথাবার্তা রাস্তাঘাটে কিন্তু হয়। কিন্তু এবার হচ্ছে কি, ভোটটা চ্যানেলাইজ করা। আমি সারা দিন রাত পড়লাম, কিন্তু পরীক্ষার খাতাতে যদি সঠিকভাবে আমি প্রশ্নগুলোর উত্তর যদি না দিতে পারি, তাহলে রেজাল্টটা পরে আসবে না ভালো। এখানেও আরএসএস উত্তরবঙ্গের একটা চিপে ওরা কাজ করছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু বিজেপি ওখানে কিন্তু ভালো রেজাল্ট করতে পারেনি, এবং পশ্চিমবঙ্গেও পারেনি ওরা। রাজ্য নেতৃত্বের ব্যর্থতা। হ্যাঁ, রাজ্য নয়, অ্যাকচুয়ালি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি পশ্চিমবঙ্গের ব্যাপারে তারা কোনো গুরুত্ব দিচ্ছে। শুনুন, আমি একটা কথা বলছি, আজকে এই যে কতগুলো মানে কোয়ার্টার প্যান্ট পরা মন্ত্রী করে দিয়েছে, তো এই যে এমওএস, মিনিস্টার অফ স্টেট, তুমি তোমার যদি সেইটাই থাকে, তুমি পশ্চিমবঙ্গে একটা পূর্ণমন্ত্রী দিলে না কেন? পূর্ণমন্ত্রী এই এমওএস দের কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই, তারা ফাইল পায় না, মানে যেটা তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংও হয় না কোনোদিন, তারা ক্যাবিনেট মিটিং অ্যাটেন্ড করতে পারে না। তো এই মন্ত্রী রাখা না রাখা, তারা গাড়ি নিয়ে ঘুরছে আর এ করছে, এটা অতীতেও হয়েছে সমস্ত। তো প্রশ্নটা হচ্ছে, আমার যেটা মনে হয় বিজেপি পশ্চিমবঙ্গের ব্যাপারে তারা কিন্তু সেরকম ভাবে গুরুত্ব দেয় না। ওরা বুঝে গেছে যে এখানে একটা সাইজেবল সংখ্যালঘু যে ভোটটা আছে, সেই ভোটটা নিয়ে যারা ভোটে নামবে, সেই ভোটটা নিয়ে যারা ভোটে নামবে তারাই। এখন যদি ববি হাকিমের কথা বলি, মেনে নিই 33%, তাহলে 33% উল্টো দিকে থাকছে 67%। 67% ভেতর কংগ্রেস সিপিএম আছে, সেটাও 5-7%, 10% হবে হয়তো, 5% পেয়েছে সিপিএম।
তো এখন বাকি যে ভোটটা, সেই ভোটটা কি 100% সুইং করবে না 80% সুইং করবে, 50-50 এই যে জায়গাটা, সেই ভোটার যেখানে মানুষের কাছে পশ্চিমবঙ্গের শাসক দল বা সরকার এত ধরনের সুযোগ সুবিধে দিচ্ছে, তার জন্য কত লোন হচ্ছে না হচ্ছে ওসব নিয়ে কেউ মাথা খাওয়ায় না। এমনকি পশ্চিমবঙ্গে শুনুন, দুর্নীতিটাও ভোটে কিন্তু কোনো ইস্যু নয়, হচ্ছে না, অতীতেও আমরা দেখেছি। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ তার নিজেরটুকু শুধু বোঝে যে আমি কি পাচ্ছি, আমি যা পাচ্ছি সেটাতেই আমার মনে হচ্ছে হয়ে যাবে। লোকে মহিলারা বলে যে আমার হাজবেন্ড তো মাসে 100 টাকাও দেয় না, দিদিতে তো 1000-2000 টাকা দিচ্ছে। এটা তো ঘটনা, এটা তো অস্বীকার করার কিছু নেই। এই ফর্মুলাটা থেকে তো সরকার বেরোবে না। তাহলে হিন্দু ভোটটাকে টানতে, ওই যে মোহন বন্দ্যোপাধ্যায় 4% কথা বলেছে, এটা কিন্তু যথেষ্টই, এটা অ্যারিথমেটিকের এতে ঠিক আছে, এটা কথাটা উনি কিন্তু ভুল বলেননি যে 4% ভোট যদি আমরা বাড়াতে পারি। উনি কিন্তু বলেননি, উনি বলছেন পোলিং পার্সেন্টেজে 4% আরো 4% বাড়ুক। পোলিং পার্সেন্টেজে 4% বাড়লে কার ভোট বাড়বে? হিন্দু ভোট বাড়বে। 100% সংখ্যালঘুদের ভোট তো 100% ভোট হচ্ছে, তাহলে ভোটটা 4% বাড়বে। উনি অনেক ভেবে চিনতে এই ফর্মুলাটা ছেড়েছেন। এইটা মানুষ এখনো কতটা এটা নিচ্ছে নেবে আমি জানি না, এটা মানুষ। কিন্তু আমরা যারা রাজনীতি নিয়ে চর্চা করি, আপনি যেমন রাজনীতিতে চর্চা করেন, সেখানে 4% ভোট বাড়ানোর মতন ক্ষমতা বুথ লেভেলে আরএসএস এর আছে কিনা। আরএসএস দেখুন প্রত্যেক বুথেই কিন্তু আরএসএস এর 2-4টে লোক আছে, নেই মানে 2-4টে লোক মানে তারা এই আরএসএস এর সঙ্গে আবার বিশ্ব হিন্দু পরিষদ, হয়তো আরএসএস বলে নেই, বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু পশ্চিমবঙ্গে একটা মোটামুটি সংগঠন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। ওরা এই যে ধরুন যে রামনবমী যে হয়, তাই না, এই রামনবমীটা কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ পুরোটা করে। এই যে হিন্দুদের ভেতরে একটা জাগরণ, এইটা যাতে আরো বেশি হয়, আরএসএস তো শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি যেমন পলিটিক্যাল সংগঠন, ওটা ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। সেই বিশ্ব হিন্দু পরিষদ আপনার এই যে রামনবমী বা অন্যান্য আরো দেবতাদের নামে যে সমস্ত মনীষীদের নামে যে সমস্ত অনুষ্ঠান করে, সেগুলোই কিন্তু আগের থেকে অনেক বেশি লোক হয় এখন দেখছি, এবং সেটা র্যালি হচ্ছে, অনেক কিছু লোক হচ্ছে। এবং বর্ধমানের বর্ধমান সিপিএম এর গড় ছিল হরেকৃষ্ণ কুমারের সময়, একদমই সেখান থেকে তৃণমূল দখল করলো। বীরভূমে ওদিকে হচ্ছে তালিকা যে জায়গাটা বর্ধমান হলো, ওখান থেকে বোলপুর খুব বেশি দূর নয়, এটা হচ্ছে আপনার শান্তিনিকেতন যে ট্রেন লাইন, ওখানে তালিত বলে স্টেশন আছে, ওইখানেই আজকে হয়েছে। কালকে আমাকে বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতা, আমার সে বন্ধু, তো নেতা বলবো না, বড় সংগঠক, তো আমাকে বললো যে আমি এতে তালিতে যাচ্ছি। তেমন তালিতে কি আছে তোমার? তো বললো যে ওখানে মোহন বন্দ্যোপাধ্যায়ের ওখানে যাচ্ছি, র্যালিতে ওখানে অংশ নেবো। বর্ধমানের মতো জায়গায় ওরা যে বেছে নিয়েছে যে তালিত, কেন বাঁচলো তালিত? ওরা ওখানে না বেছে তো অন্য জায়গায় বাঁচতে হতো, কিছু বাঁচতে হতো, এখানে। তার মানে ওখানে একটা সংগঠন কিন্তু তৈরি হয়েছে। একটা র্যালি করা বা একটা জনসভা যখন করবে তাদের সর্বভারতীয় নেতার নামে, তো সেখানে তো সংগঠন লাগবে, সংগঠন না লাগলে হবে না। কলকাতা থেকে জিষ্ণু বসু করা লোক নিয়ে যেতে পারে, কিন্তু ওই যে এলাকায় কিন্তু তার মানে একটা সংগঠন কিন্তু তৈরি হয়েছে। এইটা আমার বক্তব্য। এখানে আমাকে একটা কথা বলুন, যে এই যে সংগঠনের জায়গায় গিয়ে মোহন ভাগবত এই কথাগুলো বললেন, আমরা কিন্তু লক্ষ্য করে দেখুন আপনি যে 6ই জানুয়ারি তিনি কলকাতায় আসার পর থেকে কেশব ভবনের আরএসএস এর এখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, অন্যান্য জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, কিন্তু একজনও বিজেপি নেতার সঙ্গে 5 মিনিটের জন্য দেখা করেননি। না, এটা একটা সিগনিফিকেন্ট একটা ব্যাপার রয়েছে। উনি বিজেপি এখানকার নেতৃত্বের উপর ফার্স্টেড এখানে এত করেও বিজেপি এখানে কিছু করতে, বিজেপির ভেতরে যা অন্তর্দ্বন্দ্ব আপনি কল্পনা করতে পারবেন না। বিজেপির ভেতরে
আচ্ছা, তাহলে আমি কি এটা বলতে পারি যে এই যে সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়ে অন্য সভাপতি আনতে হবে, কেননা উনি মন্ত্রিসভায় কাজ করে যাই করুন, কোয়ার্টার মন্ত্রী, হাফ মন্ত্রী যাই হোক না কেন, তার বদলে যে আনতে হবে, এটার বিভিন্ন লবির বিভিন্ন ব্যক্তির নাম তুলে তারা বিজেপি নেতার সঙ্গে রাজ্যে যোগাযোগ করছেন, দিল্লিতে কড়া নাড়ছেন। আরএসএস এর মোহন ভাগবতের কাছে গিয়েও তারা যাতে এ ব্যাপারে বিভিন্ন লবিবাজি না হয়, তিনি সযত্নে এড়িয়ে যাওয়ার জন্যই বিজেপির সঙ্গে দেখা করলেন না। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। উনি বুঝে গেছেন এখন মুশকিল হয়েছে আরএসএস তো ডাইরেক্ট ফ্রন্ট লাইনে ভোটটা করছে না, আরএসএস তো ব্যাক অফিসে কাজ করছে। আরএসএস এবার বিজেপি যে ক্যান্ডিডেট করে আরএসএস এর কথা শোনেও না, তো আরএসএস এর কথা শোনে না। আচ্ছা, তাহলে একটু আমাকে বলুন, এই যে নাড্ডাজি কিছুদিন আগেই নাড্ডাজি বললেন যে বিজেপি এখন সারা পৃথিবীর সর্ববৃহত্তম একটা পার্টি হয়ে গেছে, এখন আর আরএসএস এর অভিভাবকত্বের দরকার নেই। এই যে এত বড় কথা নাড্ডা বললেন, সেটা কি অমিত শাহ বা মোদি কেউ কি ওকে বললেন কি আজে বাজে বকছে, চুপ করে বলে না, বলেনি। আরএসএস পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়াটাও জানায়নি, তারাও কি নীরবে হজম করে যাচ্ছেন ঘটনাটা? এখন আরএসএস এরও কিছু করার নেই। বিজেপি সর্বোচ্চ এক, পুরনো বিজেপি আর আজকের বিজেপি তো এক নয়। আগে যে বিজেপি ছিল সেই বিজেপি আর এই বিজেপি, যেমন লালকৃষ্ণ আদবানি বা তার আগে যারা ছিল মুরলী মনোহর যোশী, তারা যে একটা ইডিওলজি নিয়ে, এখন তো যে পার্টি অন্য দল থেকে সে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে, অন্য দল থেকে সে মন্ত্রী হয়ে যাচ্ছে, কর্পোরেট বিজেপি। হ্যাঁ, তো বিজেপিতে এত অভিযোগ থাকা সত্ত্বেও তাদের ভোটে দাঁড় করাচ্ছে। আপনার দিলীপ ঘোষের মতো লোক তার নিজের কেন্দ্রে জিতেছিল, তাকে সরিয়ে দিল আরেক জায়গায়। আবার দুর্গাপুরের যে কি নাম পাঞ্জাবি যে এমপি ছিল, তাকে সরিয়ে দিল আসানসোল, আলুওয়ালিয়া। তো এই সব করে তো হবে না কিছু। আমার বক্তব্য হচ্ছে এলাকাতে একটা এমপি বা এমএলএ যখন জিতে যাবে তখন তাকে তো এলাকাটা সার্ভ করতে হবে। আজকে সন্দেশখালীতে একটা গিমিক দিল, একটা স্টান্ট, যে একটা মেয়েকে আমরা নিচুতলার একটা মেয়েকে তুলে আনলাম, কিন্তু সংগঠন নেই। তো সংগঠন না থাকলে কত সেন্ট্রাল ফোর্স দিয়ে আটকাবে? সেন্ট্রাল ফোর্স দিয়ে হয় নাই, সেন্ট্রাল ফোর্স তো অনেক রকম কাজই করছে। একটু আগে আপনি আমাকে বললেন যে আরএসএস এর কথা বিজেপি এখন অত পাত্তা দিচ্ছে না। এটা যদি হয় তাহলে যেদিনকে উনি এই বর্ধমানে, গতকালের কথা বলছি, বর্ধমানে যখন উনি গেলেন, তখন নারায়ণগড়ে দলীয় কর্মীদের নিয়ে একটা পিকনিক করলেন দিলীপ ঘোষ। সেই পিকনিকেতে কর্মীদের উনি বললেন যে টেনশন করো না ভাই, ওপর তলায় বলছে ঠাই নাই, তো যাও কিছু না একটা কিছু হবে, তোমরা এত টেনশন নিও না। ওদের মধ্যে দিলীপ ঘোষ এটা বোঝাতে চাইলেন যে এটা প্যানিক হয়ে গেছে বিজেপির যেগুলো কমিটিগুলোতে আছে, যে আরএসএস এসে কি কোনো লিস্ট বানিয়ে দিয়ে গেল যে একে ছাড়তে হবে, ওকে ছাড়তে হবে। যদি আরএসএস এর কোনো সে না থাকে তাহলে আরএসএস এর প্রতি এই ভীতির কথাটা দিলীপ ঘোষ তুললেন কেন? দিলীপ ঘোষ যে কথাটা বলেন, কথাটা কিছু খারাপ বলেনি। দিলীপ ঘোষ একটা পোক্ত লোক, সে আরএসএস করার লোক, ব্যাচিদার লোক। সে কিন্তু রাজনীতিটা 24 ঘন্টার জন্য করে। সুকান্ত মজুমদার তো কদিন আগে এসেছে দলে। সুকান্ত মজুমদার কে নাম জানতো? সে একটা ওখানে কলেজে পড়ায়, আর ওই বালুরঘাটের বাইরে ওর কিছু নেই। তো গোটা রাজা, প্রথম কথা আমি আগেও বলছি, দল চালাতে গেলে দলকে বিরোধীটাই তো আগে এস্টাবলিশ করতে হবে। মমতা ব্যানার্জি যে বিরোধী নেত্রী, তিনি বছরের পর বছর মার খেয়ে তিনি তো এস্টাবলিশ করেছেন, এটা অস্বীকার করার কিছু নেই। সেই এস্টাবলিশটা আগে যেই হোক, মুখ্যমন্ত্রী, এবং ওই যে মাঝে মাঝে বলা হয় না যে আমাদের কোনো দলের মুখ্যমন্ত্রী কে হবে সেটা পরে, সেটা ঠিকই, কিন্তু আর বিজেপি তো বেসিক্যালি এটা বাঙালির পার্টি নয়। এটা তো তুমি পশ্চিমবঙ্গে এসে হিন্দিতে বক্তৃতা করছো, তুমি এক লাইন বাংলা জানো না, তাই না? তো তাতেও ভোট টানছে, সেটা অন্য কথা। ভোটটা তো টানছে নেগেটিভ ভোট, যারা তৃণমূলকে সাপোর্ট করছে না। তৃণমূলের 50% লোক তো তৃণমূলের এগেন্সটে।
এবং আরেকটা জিনিস আপনাকে বলছি, পলিটিক্যাল এই যে সংসদীয় গণতন্ত্রের নিয়মটা হলো যে যখন শাসক হয়ে যাবে, কোন বিরোধী দল শাসক হয়ে গেল, তা সে ধরুন 50% ভোট পেল, তার ভোটাররাই এমন এমন কাজ শাসক করতে শুরু করবে তাতে 5-10% ভোট কিন্তু লুজ হতে যাবে। এটার নিয়ম। 2-3%, 5% মানুষ, যে লোকটা তৃণমূলকে ভোট দিয়েছে তাদেরই একটা অংশ তো এখন তৃণমূলের সমালোচনা করছে, আবার বিজেপিকে যারা ভোট দিয়েছে তারাও বিজেপির সমালোচনা করছে। আজকে যে দিল্লিতে এই যে আপনার আমি কুম্ভ মেলার কথাটা ছেড়েও দিলাম, কুম্ভ মেলাতে আগুন হয়েছে, কিন্তু দিল্লিতে স্টেশনে যে ঘটনাটা ঘটেছে, কিন্তু রেলমন্ত্রী পদত্যাগ করা উচিত। রেলমন্ত্রীর পদত্যাগ করে একটা উদাহরণ সৃষ্টি করা উচিত। প্রধানমন্ত্রীর বলা উচিত যে তুমি পদত্যাগ করো। দিল্লি রাজধানী, সেখানেতে 12 নম্বরে ট্রেন দেওয়ার কথা, সেই ট্রেনটা ইন্টেলিজেন্স কি আছে? ইন্টেলিজেন্স বলে কিছু নেই। হোম মিনিস্টারকে বাদ দিয়ে দাও, ইন্টেলিজেন্স যদি না থাকে। ইন্টেলিজেন্স তো যে কুম্ভ মেলার পরে প্রচুর লোক আসবে শিয়ালদা থেকে দিল্লি হয়ে, কিছু লোক আসছে, এখনো তো শাহী স্নান শেষ হয়নি, কুম্ভে আসছে, কুম্ভ থেকে ফেরত যাচ্ছে। তাহলে কিসের দিল্লি স্টেশনের ইন্টেলিজেন্স? রেলের ইন্টেলিজেন্সও ফেল, নর্মাল ইন্টেলিজেন্সও ফেল, স্টেটের ইন্টেলিজেন্সও ফেল। আচ্ছা, আমি যদি এবার ধরুন মোহন ভাগবতের কথায় ফিরে আসি, আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্রে শিবসেনাকে ভেঙে একটা উপদল তৈরি করে তাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে নিজের যে রিপেয়ারিং এর কাজটা ছিল সেটাকে কমপ্লিট করে পরবর্তীকালে ভোটে একটা লং টার্ম একটা পরিকল্পনা করে আবার ফিরিয়ে নিয়ে এসে সিন্ধেকে সরিয়ে দিয়ে ফড়নবিসকে আবার বসিয়ে দেওয়া হলো। এটা শুনে বলা হচ্ছে যে অতুল লিমায়ে নামে একজন কর্পোরেট কর্তা, যিনি অবসর নিয়ে এই দায়িত্বটা নিয়েছিলেন, তিনি প্রথমেই যেটা করেছিলেন সেটা হচ্ছে শিবাজির উত্তরাধিকার যেটা শিবসেনা দাবি করে সেটা উনি কেড়ে নিয়েছিলেন এবং একটা স্লোগান তৈরি করেছিলেন, সজাগ রহো। এই মারাঠা জাতীয়তাবাদটাকে তিনি উস্কে দিলেন। যদি মারাঠা জাতীয়বাদকেও তিনি উস্কে দিয়ে থাকেন তাহলে প্রধানমন্ত্রী যেটা বলেন এক জাতি এক দেশ, সেটা দাঁড় করানো যাচ্ছে না। পাশাপাশি মুসলিম দলিত এই ভোটটাকেও জড়ো করেছেন মহারাষ্ট্রে। তাহলে বাংলাতে কি সেই তেমন একজন নেতা অতুল লিমায়ের মতন সংগঠনের অভাবে আরএসএস কে এখানে বারবার পর্যদস্ত হতে হচ্ছে? শুনুন, প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জির যা হ্যালো, সেটাকে এখনই দমন করার মতন ক্ষমতা বা সামর্থ্য বিজেপি নেই। বিজেপির ওই সুকান্তকে সরিয়ে শুভেন্দুকে করতে পারে, আবার শুভেন্দুকে সরিয়ে আরেকজনকে করতে পারে। প্রশ্নটা হচ্ছে যে মাটি কামড়ে যে ইস্যু তো কিছু কম নেই, কিন্তু কোন ইস্যুটা ধরে বিরোধীরা, মানুষ কিন্তু চায় যে শাসকের বিরুদ্ধে একটা শক্তিশালী বিরোধী থাকুক, এবং গণতন্ত্রের এটাই মাধুর্য যে শক্তিশালী বিরোধী যদি না থাকে। আজকে রাহুল গান্ধীর নেতৃত্ব যে ফেল করছে, দিল্লির মতন জায়গায় তুমি ওখানে বসে আছো, মা, তোমার বোন এবং তুমি 3জন এমপি হয়েছো, তো লাজ লজ্জা তোমাদের থাকা উচিত যে একটা বাড়ি থেকে 3টে এমপি হয়ে ওখানে সমাবর্তন করছো। তুমি দিল্লিতে একটা সিট পেয়ে না করো, প্রধানমন্ত্রী ওখানে কংগ্রেসের নেতৃত্বকে যারা অল ইন্ডিয়া নেতৃত্ব, সোনিয়া গান্ধী পদত্যাগ করা উচিত, আজকে রাহুল গান্ধী পদত্যাগ করা উচিত, প্রিয়াঙ্কা গান্ধীকে তুমি এমপি করেছো, কি প্রিয়াঙ্কা গান্ধী কি করে? আরএসএস এর প্রসঙ্গে চলে আসি দাদা। আরএসএস প্রসঙ্গে দিল্লির একজন নেতা, বিজেপির একটি প্রবীণ নেতা এবং বহু শিক্ষিত মানুষ, সুব্রমণিয়াম স্বামী, তিনি কিন্তু এক সময় বলেছিলেন যে স্বাধীনতা সংগ্রামে আরএসএস বিশ্বাসঘাতকতা করেছিল। এটা অনেকেই বলে, এটা সুব্রমণিয়াম স্বামী বলেছিলেন। আবার সেই সুব্রমণিয়াম স্বামী কিন্তু পরবর্তীকালেতে যখন আমাদের সুদর্শন নেতা হয়েছিলেন আরএসএস এর সংঘচালক, তার একটা বই
ওপেন করবার সময় গিয়ে বলেছিলেন যে আমি এতদিন আরএসএস কে ভালো বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারছি যে না, আরএসএস হচ্ছে সবচেয়ে বেশি আরএসএস এ আছে যারা ভারতকে ভালোবাসেন আর কি, দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক আরএসএস এ বেশি আছে। আবার তিনি কিন্তু বলেছিলেন যে বালা সাহেব দেবদাস আর বাজপেয়ীজি জরুরি অবস্থার সময় ক্ষমা প্রার্থনা করে একটা মুচলেখা পত্র নাকি লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে, কথা উনি বলেছিলেন। আবার তার পরবর্তীকালে আবার সেই সুব্রমণ স্বামী বলছেন আরএসএস হচ্ছে পাওয়ার প্ল্যান্ট আর বিজেপি হচ্ছে বাল্ব। তাহলে দিল্লিতে যদি আরএসএস পাওয়ার প্ল্যান্ট হয়ে থাকে, তাহলে কি পশ্চিমবঙ্গে পাওয়ার প্ল্যান্ট হিসেবে এখানকার রাজ্য বিজেপির নেতারা আরএসএস এর এই নেতাদের পাওয়ার প্ল্যান্ট বলে মনে করেন না? শুনুন, এক একটা রাজ্যে এক এক রকম পরিকাঠামো, এক এক রকম সেখানে জিওফিজিক্স একরকম, তার চরিত্র একরকম, কাঠামো একরকম, মানুষের মনোভাব একরকম। আপনি গোবলয়ে মানুষের মনোভাব গোবলয় যেখানে তারা রামশিলা দিয়ে তারা ব্যস্ত, কিন্তু পশ্চিমবঙ্গে তো সেটা হচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতিটা, সেখানে আরএসএস খুব একটা বেশি কিছু করতে পারছে বলে আমার মনে হয় না। যদি আরএসএস সংগঠন বাড়িয়েছে, আরএসএস যদি গোটা ভারতবর্ষেই মানে ভোট কন্ট্রোলার হতো, এটা মাঝে মাঝে এটা থিওরিটিক্যাল কথাবার্তা বলা হয় যে আরএসএস শেষ কথা বলবে, তো গোটা ভারতবর্ষে 36-37% বেশি বিজেপি কেন ভোট পাচ্ছে না? এটা তো প্রশ্ন, এই প্রশ্ন তো ওঠা উচিত। পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা যদি হিন্দুদের যদি সংগঠিত করার মতন কোন সংগঠন আরএসএস এর থাকতো, তাহলে তো আরএসএস তো ভোটটা টানতে পারতো বিজেপির হয়ে। যেখানে কংগ্রেস এবং সিপিএম তো মাইক্রোস্কোপিক হয়ে গেছে, তাহলে রইল তো, তাহলে কার্যত ডাইরেক্ট ফাইটেই চলে এসেছে। ডাইরেক্ট ফাইটে চলে এলেও এখানে পারছে না একটা কারণে, এখানে সংখ্যালঘু মুসলিম ভোটটা একদম কংক্রিট আছে। এই কংক্রিট ভোট 33% হোক আর 35 হোক আর 37 হোক বা 30 পুরোটাই আছে, কিন্তু বাকি উল্টো দিকে যে ভোটটা, সেই ভোটটা তো পোল হচ্ছে না পুরোটা। যেটা এইখানে কিন্তু সঠিক রোগটা কিন্তু ধরেছে, মোহন ভাগবত কিন্তু রোগটা ধরেছে পশ্চিমবঙ্গের, এবং অন্য রাজ্যগুলোর ব্যাপারেও বলেছে যে সঠিক রোগটা উনি নির্ণয় করেছেন এবং তার ওষুধটা উনি প্রেসক্রিপশনটা দিয়েছেন। আচ্ছা, যদি আপনি এটা বলেন যে সঠিক রোগ এটা বলেছে, তাহলে আপনি জানেন যে কিছুদিন আগেও হঠাৎ বলে বসেছেন মিঠুন চক্রবর্তী যে লকেটের হারার কথা নয়, লকেটকে হারিয়েছে বিজেপিরই একটা লবি। সেটা তো আছেই, বললাম তো, দক্ষিণপন্থী পার্টি আরএসএস। যেমন দেখুন, আরএসএস এর একটা আছে রিজিড ব্যাপার আছে, কিন্তু মোহন ভাগবত আবার আজকে যেটা বলে দিল, সেই রিজিড নেক্সটাকে কাটিয়ে দিলেন যে তুমি আরএসএস এ আসতেও পারো কিছুদিন, আবার চলে যেতে পারো। তার মানে যে কোনো লোকই আরএসএস এর ঢুকে সেখান থেকে স্লো পয়জন করতে পারে, সেখান থেকে অনেক কিছু করতে পারে, করে আবার চলে গেল বেরিয়ে, তাই না? তার মানে আরএসএস এ যে নেওয়া হবে মেম্বারশিপ, তাহলে কোনো বাছাই হচ্ছে না। এইটাতে উনি আরেকটা বাজে কথা বলে দিলেন যে আসবে এলো, পছন্দ না হলো আবার চলে গেল। আরএসএস এর মিটিং এ থাকার পর সব শোনার পর গোপন কথা শুনে নিল, আবার চলে গেল বেরিয়ে, তাই না? তো এটা হতে পারে না। আরএসএস যে তার কারণটা শুনুন, মোহন ভাগবত তো বোকা না, উনিও বুঝে গেছেন যে ভারতবর্ষের স্বাধীনতার এতদিন পরে আর নীতিগত ভাবে কোন রাজনৈতিক দল চলছে না, চলবেও না। ভোগবাদ যেমন সমাজকে গ্রাস করে নিয়েছে, রাজনৈতিক দলকেও গ্রাস করে নিয়েছে। দুর্নীতি এবং নিয়ম বিরুদ্ধ কাজ করার প্রতি যে প্রবণতা এবং তার বিরুদ্ধে এবং তার বিনিময়ে যে অর্থ নেওয়া, সেটা তো সবাই জানে, চিতাতেই সব শেষ, কিচ্ছু থাকবে না, এক মুঠো সাদা চাই ছাড়া কিছু থাকবে না। এটাও তো ঠিক কথা যে আমরা যদি পুরনো ইতিহাসের দিকেও তাকাই, আমেরিকায় যে সময়টা বিবেকানন্দ গেলেন শিকাগো শহরে বক্তৃতা দিতে, আর কি বলা হচ্ছে সকল ধর্ম সম্মেলন, ওটা তো ধর্ম সম্মেলন ছিল না, ওটা ছিল কৃষি বাণিজ্য মেলা।
যাই হোক, বাণিজ্য মেলাতে ধর্মকে জুড়ে নেওয়া হলো, কারণ তখন আর্থিক অবস্থা, সামাজিক অবস্থাটা আমেরিকায় এমন ভেঙে পড়েছিল যে যার ফলে এই বিভিন্ন চার্চ তৈরি হচ্ছিল। এই ভোগবাদী সমাজ কিন্তু ধর্মকে অবলম্বন করে, ধর্ম আবার ভোগবাদী সমাজকে অবলম্বন করে, দুজনে টিকে থাকে। সুতরাং ভোগবাদী সমাজ কি শুধু ধর্মকে বাদ দিয়ে ভোগবাদী সমাজ এগোতে পারবে? হ্যাঁ, সে তো এগোতে পারবে না। শুন, ভোগবাদ এমনই একটা জিনিস, এটা তো দেখুন মার্কসের যে থিওরি, সেটা মার্কসের থিওরিও ফেল করলো কেন? তার কারণ হচ্ছে আপনি এই যে আরএসএস যে করবে, আরএসএস তো কোনো তার ক্যাডারকে, মানে তার সদস্যকে একটা পয়সা দেয় না, একটা পয়সা দেয় না। ওদের চলে কি করে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু স্বয়ংসেবক। হ্যাঁ, স্বয়ংসেবক। তাহলে আজকে লোকে রাজনীতি করতে আসছে পয়সা কামানোর জন্য। যদি রাজনীতিতে পয়সাটাকে তুলে দেওয়া হয়, রাজনীতিতে লোকই পাওয়া যাবে না। এটা হচ্ছে পয়সা। এইখানে আরএসএস ও বিভ্রান্ত, এটাও আমি বলছি। আরএসএস ও বিভ্রান্ত। আরএসএস কোনটা ধরে এগোবে সেটা কিন্তু বুঝতে পারছে না। শুধু হিন্দু ধরে এগোবে না অন্য আর 5টা বিষয় ধরে এগোবে, কোনটা ধরে? কেন ওদেরও কিন্তু ফর্মুলা ক্লিক করছে না, আরএসএস এর ফর্মুলা। আরএসএস এর যে হিন্দুত্ববাদ, ভারতবর্ষের মেজরিটি মানুষ হিন্দু, এখন 14% 15% মতো গোটা ভারতবর্ষে মুসলিম। কিন্তু দাদা, এই কথাটা আপনি বলছেন, আমি আপনাকে বলতে পারি আমার পরিচিত মহলের মধ্যে অনেকে যারা জীবনে বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত পুরীতে যায়নি বেড়াতে, সে কিন্তু এবার কুম্ভে চলে গেছে। না, কুম্ভের টান আলাদা। শুনুন, দুটো জিনিস। তার এটা তো আগে, আজ থেকে 20-25 বছর আগেও এখান থেকে প্রচুর মানুষ গেছে কুম্ভে, আমি সব জানি, আপনিও জানেন ভালো করে। কিন্তু আজকের যে মাদকতা, এই মাদকতা কি আপনি দেখেছিলেন আগের অন্যান্য বছরগুলোতে? বাংলা থেকে পশ্চিমবাংলার কথা বলছি। না না না, আমি এলাহাবাদে গেছিলাম। এলাহাবাদে আমি এই ভিড়ের ভয়ে, আমি তো ভিড়কে অ্যাভয়েড করি। আমাদের 3-4 জন বন্ধু, তখন মুলায়ম সিং যাদবের ছেলে তখন ওখানকার মুখ্যমন্ত্রী, হিরণময় নন্দ দলের বড় নেতা, ওনাকে বললাম, উনি ওখানে সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন, আমাদের গাড়ি ফাড়ি সব অ্যারেঞ্জ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা লাস্ট শাহিসানে গেছিলাম, তখনও যা ভিড়, মারাত্মক ভিড়। তখন যদিও সাধুরা সব তখন চলে যাবার পথে, অনেকে চলে গেছে, তা সত্ত্বেও এই মাদকতাই বলুন, আপনি যাই বলুন, ও বিরাট একটা কিন্তু মানুষের ঢল নাবে। আরএসএসের 100তম বর্ষ পালিত হতে যাবে আর কদিন পরেই। হ্যাঁ হ্যাঁ, এই সময় এবারের কুম্ভ মেলাকে, এই যে ঘটনাগুলো ঘটে গেছে, পদপৃষ্ট হয়ে মারা, আগুন লাগা, গতকালের নিউ দিল্লির ঘটনা, এগুলোর কথা আমি বাদ দিচ্ছি। এগুলো তো আপনি বললেন প্রশাসনিক ব্যর্থতার জন্য হয়েছে। মাদকতা কি আপনার মনে হয় না যে এবছরটা যেন অনেক বেশি মাদকতাটা কাজ করেছে? এটা ওই যে কতগুলো মানে রাইডার যেগুলো, সেটার জন্য হচ্ছে এত বছর, কি একটা বলছে না যে 124 বছর পর এইসব নানা রকম আছে। শুনুন, আর একটা কথা আপনাকে বলছি, এই যে আপনি জানেন যে পশ্চিমবঙ্গে বড় কুম্ভ মেলা হচ্ছে, ত্রিবেণীতে হচ্ছে, এবং এবার বলা হচ্ছে সেটা নাকি এবার বিজেপির সমর্থিত যে যারা ছিলেন প্রেসক্লাবে 2 বছর আগে আমি মিট করেছি, সেখানেও একটা বিরাট ঝামেলা হয়েছে। আমি দেখেছি ওই যে সাজিয়ে নিয়ে এসেছিল গাড়ি, তাতে একজনও কোনো বাঙালি সাধুর ছবি ছিল না বলে এখানে খুব চেঁচামেচি হয়েছিল প্রেসক্লাবে। যারা মানে অনুষ্ঠান দেখেছিলেন তাদের নিজেদের মধ্যে ঝামেলা আমার কাছে খুব ধরা আছে। ত্রিবেণীর যে ঘটনাটা, ত্রিবেণীর ঘটনাটা শুনছি যে এবার ওটা তৃণমূল নেতৃত্বটা নিয়ে নিয়েছে হাতে। না, তৃণমূল নেতৃত্ব নেয়নি, ওটা বিজেপি আরএসএস এর লোকেদের হাতেই আছে। ওটা আমার পরিচিত একটি মেয়ে ওটা দেখে, এবং আমেরিকা থেকে বাঙালি কয়েকজন এটা ফান্ডিংটা করছে, আগের বারও করেছে। অ্যাকচুয়ালি 700 বছর আগে এখানে কিন্তু কুম্ভ মেলা হতো। গঙ্গা, সরস্বতী আর কুন্তি, 3টে সংযোগস্থল। এদিকে এপারে হচ্ছে আপনার ত্রিবেণী, উল্টো দিকে কল্যাণী। এই জায়গাটা নিয়ে আগে হতো। 700 বছর আগে মুসলিম রুলার, আমি নামটা এক্ষুনি বলে যাচ্ছি, তিনি এইটা বন্ধ করে দেন। 700 বছর পর এটা তো 3-4 বছর ধরে হচ্ছে।
এটা এবছর প্রথম নয়, 3 বছর, এরকম আস্তে আস্তে এটা বড় হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভক্তি, ধর্মীয় যে ভক্তি, এই ব্যাপারটা তো বাংলায় উত্তর ভারতীয় পশ্চিম ভারতীয় সংস্কৃতির ধারায় যে ভক্তি, সে ভক্তিটা তো এখন বাড়ছে এখানে আমাদের, বাড়বেই, ওইখানেই হচ্ছে ভক্তি। এটা দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে গরিব লোকেরা একটা কিছু অবলম্বন করতে চায়, যেমন মঠ মিশনে আপনার বয়স্ক মহিলারা বেশি যায়, পুরুষরা কম যায় মঠ মিশনে। তারা যেহেতু একটা বাড়িতে হাজবেন্ড মারা গেছে বা হাজবেন্ড অনেক বয়স হয়ে গেছে, সে যা কিছু একটা অবলম্বন কিন্তু ধর্মকে নিয়ে, ধর্ম একটা আফিমের মতো, তো ধর্মকে নিয়ে একটা আছে। আজকে এই যে চারিদিকে আপনি বলছেন ধর্ম আফিমের মতো, আপনি তো সব বলবে শ্যামলেন্দু মিত্র প্রবীণ সাংবাদিক, মার্ক্সবাদী সাংবাদিক। কি বাদী? মার্ক্সবাদী সাংবাদিক। আমি কোনো বাদী নই। ওই যে ধর্মকে আফিম বললেন। হ্যাঁ, ধর্ম তো আফিমের মতোই তো, এটা অস্বীকার করার নেই, ধর্ম আফিমের মতো। ধর্মের এই যে আজকে এই যে এত লোক কুম্ভমেলায় যাচ্ছে, কুম্ভমেলা তোমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরও কোনো হেলদোল আছে কারুর? আমি দুটো পর্ব বানিয়েছি দাদা, তাতে আমি যেটা আপনি এটা বললেন, ইতিহাসের সূত্র ধরে বললেন, আমি সেটা একটু কাগজপত্র বার করে দেখলাম যে আদপেও এটা কোনো হিন্দু উৎসবই নয়। মাঘ মেলা নাম দিয়ে রাজা হর্ষবর্ধন করেছিলেন বৌদ্ধ পণ্ডিত এবং বৌদ্ধ ভিক্ষুদের নিয়ে একটা সম্মেলন। সেই সম্মেলনটাকে শঙ্করাচার্যের অনুগামীরা হিন্দুত্ব ধর্মের এটাকে ভেতরে দিয়ে আপনাদের সমুদ্র মন্থনের গল্পটা জুড়ে দিয়ে এর মধ্যে এটা হিন্দুত্বের ব্যাপারটা করা হয়েছে, ইতিহাস তাই বলছে। তাই হয়, ওটা কালে কালে বদলে যায়। বুদ্ধদেবের, গৌতম বুদ্ধ নির্বাণের পর মাঘী পূর্ণিমা নির্মাণের তিনি ঘোষণা করেছিলেন যে আজ আমি আর বেশি দিন নেই, এই মাঘ পূর্ণিমা, এই ঘটনাটা মাঘ পূর্ণিমার সঙ্গে তো হিন্দুত্ববাদীদের হিন্দু শাস্ত্রে কোনো শাস্ত্রে লেখা নেই কুম্ভ মেলার কথা। যেমন হিন্দুত্ববাদী হিন্দু ধর্মের তো কোনো লিডার নেই, মানে সুপ্রিম লিডার নেই। অন্য সব ধর্মের সুপ্রিম লিডার আছে আপনার, সব ধর্মে, বৌদ্ধ ধর্ম, বুদ্ধদেব ধর্ম প্রচার করেননি, তারপরের থেকে এটা ধর্ম। তো এখন হিন্দু এটা তো সনাতন, এটা অনেক আগে থেকে এটা হিন্দু সনাতন কিনা সেটা নিয়ে কোশ্চেন মার্কে, সেটা পরে একটা আরেকটা অনুষ্ঠান করবো। কিন্তু আমাকে একটা খালি বলুন যে এগুলোকে কি আপনি বলবেন না বিশ্ব হিন্দু পরিষদ কিংবা হিন্দু মহাসভা কিংবা RSS কিংবা বজরং দল, যতগুলো শাখা সংগঠন আছে RSS এর আর কি, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, ন ভাই, এদের প্রত্যেকেরই সাকসেস যে এই ধর্মীয় উন্মাদনাটা দেশ জুড়ে আবার তৈরি করে দিতে পারছে, ভোটে কম হয়েও দুখানা ক্র্যাচ নিয়ে কেন্দ্রীয় সরকার তৈরি হওয়ার পরেও। না, এটা তো বিজেপির পক্ষে খুব লজ্জার যে বিজেপি একটা সর্বভারতীয় একটা 1 নম্বর দল এখন, এবং বিশ্বের সব থেকে বৃহত্তম দল বলে তারা দাবি করছে। সেখানে এবং নরেন্দ্র মোদী এত হ্যালো থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীকে সরকার করতে হলো দুটো ক্লাস দিয়ে। এটা তো বিজেপির পক্ষে এবং RSS পক্ষে এটা তো লজ্জার, এটা তো মানে নিম পাতা গিলতে হলো, কিছু করার নেই। তার জন্যই RSS বলছে যে 4% পোলিং বাড়াও। 4% পোলিং বাড়ানো মানেই কিন্তু আমি বলছি যদি 4% পোলিং বাড়াতে পারে তাহলে কিন্তু বিজেপি অনেকটাই যেটা মানে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করে এগিয়ে যেতে হবে। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা কি হবে আমি বলতে পারছি না, কিন্তু আমাদের সময় খুব কমে এসছে। এবার আমি মূল জায়গাতে চলে আসি যে তাহলে মোহন ভাগবত আপনি যেটা বলছেন 4 থেকে 5% ভোট বাড়াবার কথা বলেছেন, এটা উনি বলতেই পারেন, ভোটের অঙ্কের কথা। ওরা বলে যে আমরা রাজনৈতিক সংগঠন নই, কিন্তু রাজনৈতিক সংগঠন না হয়েও বিজেপিকে জেতাবার জন্য ওরা এই ভূমিকায় 4% ভোট বাড়াবার কথা, ভোট রাজনীতির কথা বলে গেছেন। আর কিছু দিয়ে গেছেন কি RSS কে, যে কিভাবে এই 4% ভোট বাড়াতে হবে, এই বাড়ানোর কোন ফর্মুলা কিছু দিয়েছেন? বাড়ানোর একটা ফর্মুলা দিয়েছেন যে এলাকা ভিত্তিক, বুথ ভিত্তিক, যেখানে যে সমস্যা আছে, মানুষ যে ইস্যুগুলো নিয়ে ক্ষুব্ধ, ধরুন কোন একটা জায়গাতে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঠিকঠাক চলে না, সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ধরে ওই এলাকায় আন্দোলন সংগঠিত করতে হবে।
কোথাও ধরুন স্কুলে টিচার নেই, কোনো জায়গাতে জল যায় না, রাস্তা ভাঙা, কি অমুক তমুক, যাই হোক ইস্যু, জনগণের যেটা ইস্যু এবং সমস্যা সেটা নিয়ে শুধু RSS করবো, যেটা CPM করতো, কাঁধে ঝোলা নিয়ে গেলাম পার্টি অফিসে, আর পাড়ার লোক চিনতে পারতো না, ওদের ক্যাডার ভিত্তিক ওরা ভোট করতো এবং শেষের দিকে তো কি জল মিশিয়ে করেছে ওরা, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে করেছে, সেটা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে RSS কে আরো বেশি করে সমাজের সঙ্গে মেলামেশা করাটা এটা। কারণ আপনি দেখুন, একটা কথা বলছি, RSS এর লোক কোথায় আছে নেই, কিন্তু পাবলিকের সাথে কিন্তু, জেনারেল পাবলিক বলছি, চায়ের দোকানে আড্ডায় RSS এর লোকেরা কিন্তু কোনো ভূমিকা নেয় না, বা কোথাও একটা কিছু গোলমাল হলো সেখানে RSS এর লোকেরা কিন্তু সেখানে বিজেপি যায়। কিন্তু RSS কে বলা হচ্ছে যে তুমি পপুলার ইস্যু যেগুলো, এই ইস্যুগুলো নিয়ে সাধারণ মানুষ ভুগছে, সেই ইস্যুগুলো নিয়ে তুমি এগিয়ে। যেমন আজকে আরজি করা আন্দোলনের ইস্যু বিজেপিও তেমন কিছুই করেনি, RSS করতে পারে তো, না করা গিয়ে একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তাই না? RSS এর নেতার সঙ্গে তো আমাদের তিলোত্তমার মা বাবা যোগাযোগ করেছেন, কথা বলেছেন তার সম্বন্ধে। অমিত শাহ কিন্তু তার কোনো যোগাযোগ করেননি, RSS এর মোহন ভাগবত যোগাযোগ করেছেন। অমিত শাহকে তো RSS বলতে হবে না, অমিত শাহ ওরা সরকারে আছে, ওরা বিজেপি। কিন্তু মোহন ভাগবত তার সঙ্গে তিলোত্তমার মা বাবার সঙ্গে দেখা করে দুটো সমবেদনার কথা শোনা বা বলা, এর মধ্যে ক্ষতিটা কি ছিল? না, এটা তো সঠিক কাজ করেনি, আমি অন্যায় কথাটা ব্যবহার করছি না। শুনুন, আমি ভালো করে শুনবেন, সেটা হচ্ছে যখন একজন জনপ্রতিনিধি হিসেবে জিতে শপথ নেন, MP হিসেবেই হোক, মন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কাউন্সিলর, সকল জায়গাতে কিন্তু শপথ হয় একটা ওথ টেকিং। সেই ওথ টেকিংটা কোথাও বড় করে হয়, সবাই জানতে পারে, কোথাও হয় না। সেখানে কি বলা হয় যে আমার কাছে যে কোনো জিনিস যখন আসবে আমি সেটা ইম্পার্শিয়ালি দেখব, এই কথা আমি অনেকটা বড় শপথ আছে, আমি বলছি, আমি শুধু এইটুকু, আমার কাছে যদি কোনো খবর আসে, আমার কাছে যদি কোনো বিষয় আসে, আমি ইম্পার্শিয়ালি দেখে সেটাকে সমাধান কর। এই যে অমিত শাহর সঙ্গে দেখা করতে গেল তার বাবা মা, তার একটা শিক্ষিত ডাক্তার মেয়ে এসে হারালো, কারা মেরেছে, কারা মারিয়েছে, সেটা তো সেই সংসদ তদন্তের ব্যাপার, ওই অংশটা বলছি না। কিন্তু তার সঙ্গে দেখা করাটা, এটা তো একটা অসামাজিক, এই কাজটা তো আমি তো মনে করি এটা ঘোরতর অন্যায় হয়েছে এই কাজটা করা। মোহন ভাগবত কি সেই মেরামতিটা করলেন? মোহন ভাগবত অনেকটাই মেরামতি করেছে কিনা আমি যা বলতে পারবো না, কিন্তু মোহন ভাগবত সহানুভূতির সঙ্গে এটাকে তিনি ডিল করেছেন। মোহন ভাগবত যথেষ্টই, তিনি RSS এর প্রধান প্রতিবাদের, আমি এটা জানি না, আপনারা প্রশাসনে জানেন, আমি তো রাজনৈতিক দলের কেউ নই, কিন্তু উনি কিন্তু দেখা করেছেন, দেখা করে তাদের সঙ্গে কথা বলেছেন, এটুকু তো করেছেন আজকে প্রধান। তো সেইখানেই আমার বক্তব্য যে মোহন ভাগবত, দেখুন আমার দুটো জিনিস মনে হয় হচ্ছে, এটা হচ্ছে বিজেপির কার্যকলাপে RSS কিন্তু সন্তুষ্ট একেবারেই নয়। এইবার RSS কি কন্ট্রোল করতে পারবে? RSS কি চালের ভেতরে কাপড় বাদ দিতে পারবে? দিয়ে ফ্রেশ চাল কি দিতে পারবে মানুষের কাছে? এটা $1 মিলিয়ন কোশ্চেন। অত ক্ষমতা RSS এর আছে কিনা? কারণ RSS কিন্তু সামাজিক ভাবে সাধারণ মানুষের কাছে বা সমাজের কাছে কিন্তু ওরা খানিকটা কেন জানতো, সেই মেঘের আড়াল থেকে যুদ্ধ করে RSS। না, এটা তো আমি আমার সাথে বলতে পারি, গায়ে মানে না। আপনি বলুন, নাটটা যেখানে বলে দিচ্ছেন RSS এর অভিভাবকত্বের প্রয়োজন নেই, সেখানে RSS অভিভাবকত্ব করে যাচ্ছে। RSS এটা বলা উচিত যে আমরা আর বিজেপির এই ব্যাপারে থাকবো না, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা NGO, আমরা হিন্দুত্ববাদ নিয়ে বলবো, লোকের কাছে যাবো, তাহলে আমি ভোটের ব্যাপারে আমি কিছু বলবো না, যেটা বলা উচিত ছিল সেটাও বলেনি। RSS এখন বিভ্রান্ত, RSS বিভ্রান্ত হয়ে গেছে। আমি একটা জিনিসই বলছি, ভোগবাদী সমাজে কাজ করা, নীতিগত কাজ করা খুব শক্ত হয়ে গেছে। এটাই আমার কনক্লুশন বক্তব্য, যে ভোগবাদী সমাজ গোটা নীতিকে খেয়ে নিচ্ছে, ফোপড়া করে দিয়েছে নীতিকে। তাহলে মোহন ভাগবতের মোহনবাসীর সুরে কি বাংলাকে নাচানো যাবে না? খুব শক্ত আছে।
খুব শক্ত আছে, ওরা চেষ্টা করবে, কিন্তু শক্ত আছে। বিজেপি দেখুন, সব বিজেপি তো আরএসএস না, সব বিজেপি আরএসএস না। আরএসএস কি পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রে কট্টর আরএসএস লোককে দাঁড় করাতে পারবে? সে সংগঠন আছে? সে সংগঠন তো নেই। আসলে সংগঠন বাড়ালেই তো হলো না, ভোটের পোল কি করে করাতে হয় এইসব জানে না। আরে বুথে তো পোলিং এজেন্ট, আরএসএস যদি পোলিং এজেন্ট 60,000-70,000 বুথ হয়ে গেছে, আরে কত 60-70,000 যদি আরএসএস এর লোক যদি না থাকে, তাহলে আর এসব কথা বলে লাভটা কি আছে, তাই না? ঠিক আছে, মোটামুটি আইডিয়া পেলাম, আমরা এটা পেলাম যে মোহন ভাগবত পশ্চিমবাংলায় এসে আরএসএস কে যতটাই 26-এর ভোটের জন্য উজ্জীবিত করুন না কেন, তার মোহনবাসীর সুরে পশ্চিমবাংলার মানুষ যে নেচে উঠবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। না, এটা পরিষ্কার। তাহলে আজকে এখানে শেষ করছি দাদা, আবার কোন একটা ইস্যু নিয়ে আপনার একটু মতামত জানতে চাইবো। ঠিক আছে, নমস্কার। 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 রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।